সরকারের বয়স 5.5 মাস 6 মাস, এখনই রাস্তায় বক্তৃতা দিচ্ছে ব্যর্থ সরকার। উনি এত সহজে কিন্তু বলে নাই যে দল যার যার, জামাত আর এনসিপি কে পেটানোর দায়িত্ব সবার। দর্শক দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশে সার্জিস হাসনাতদেরকে আজকে পিটাচ্ছে ছাত্রদল। এদিকে আজ স্বরাষ্ট্রমন্ত্রী জামাত এবং এনসিপি দলকে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করেন। সার্জিস হাসনাতদেরকে বিএনপি এবং ছাত্রদল কর্মীরা গরুর মতো পিটাচ্ছে, এই নিয়ে দেশে নতুন করে যুদ্ধ শুরু। এই ভয়ে তখন আমরা সবকিছু মেনে নিয়েছি। বাংলাদেশের সংবিধানে নাই এবং এটি হচ্ছে একটা অন্তহীন প্রতারণার দলিল। শারজিস আলমের স্লোগানে সুর মেলালো জামাত ইসলামী নেতৃবৃন্দ। এই শারজিস আলম সহ এনসিপির নেতৃবৃন্দ সেই ঐতিহাসিক লাল দালানে এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে, ইতিহাসেও আমরা দেখেছি। তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে। মনে হচ্ছে যে এই সরকার কদমে কদমে শেখ হাসিনাকে অনুসরণ করতে চাচ্ছে। তার মধ্যে একটা হলো, বিগত সরকারের একটা কথা ছিল, বিশেষ করে আমাদের ইসলামপন্থী দলগুলোকে, যে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেন। একেবারে পুলিশের ডেরায় গিয়ে আওয়ামী লীগ তাদের গোপন মিটিং করছে। আওয়ামী লীগের কিছু নেতা কর্মী তারা গোপন মিটিং করছে এবং সেই গোপন মিটিং করে তারা অ্যারেস্ট হচ্ছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। একদিকে আওয়ামী লীগ নেতা কর্মীরা গোপনে পরিকল্পনা করছে, অন্যদিকে এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, স্বরাষ্ট্রমন্ত্রী, সমন্বয়ক, এনসিপি, জামাত এই তিন দলকে সরাসরি নিষেধাজ্ঞার একটা ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী একটা অ্যাকশন নেন। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশে বিএনপি সরকার আসার পর থেকেই অসংখ্য ঘটনা ঘটছে। সাধারণ মানুষরা সরাসরি বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলছে। কেন এই সাধারণ মানুষরা বিএনপি সরকারের বিরুদ্ধে এবং এই মুহূর্তে রাজপথে কেন এই ঝামেলাগুলো হচ্ছে সবকিছু আপনাদের সামনে উন্মোচন করব এবং যেই নিউজগুলো প্রকাশ্যে ঘটতেছে বা সমন্বয়ক সার্জিস হাসনাত এদেরকে যে পিটানোর একটা ঘটনা, এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে ধারাবাহিকলি দেখাবো। খেলা আসলে জমে গেছে, বুঝতে পারছেন? খেলা জমে গেছে টানা। আজকে প্রায় 10 থেকে 12 দিন ধরে টানা। এই মনে করেন কালকে বিএনপি পিটাইতেছে জামাতকে, আবার জামাত পিটাইতেছে বিএনপি কে, আবার বিএনপির যুব দল পিটাইতেছে মনে করেন এনসিপি কে। মানে জামাত, শিবির এরা মিলা যুব দলকে পিটাইতেছে, আবার যুব দল এদের মনে করেন মারতাছে। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা। মাঝখান দিয়ে আসলে লাভটা হচ্ছে আমাদের, কারণ আমরা এগুলা দেখে এখন চোখের শান্তি নেই, মনের শান্তি নেই। এই যে আপাকে দেখছেন, উনিও কিন্তু একজন এনসিপির নেতা। উনি এত সহজে কিন্তু বলে নাই যে দল যার যার, জামাত আর এনসিপি কে পেটানোর দায়িত্ব সবার। এই কথাটা উনি এমনি বলে নাই। আর এই যে সার্জিস হাসনাত, নাসির উদ্দিন পাটোয়ারি এদেরকে বর্তমান বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারছে কেন? আজকেও আইসা মার খাইছে, আজকেও আইসা। হাসনাত আব্দুল্লাহর যে ভিডিওটা দেখলেন এটাই একটু আগের, কিন্তু ওই যে সার্জিস মাইর খাইছে, নাসির উদ্দিন পাটোয়ারি মাইর খাইছে, এগুলো আজকের বগুড়ার ঘটনা। তো এরা বর্তমান বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা মার খাচ্ছে। হবিগঞ্জ মার খাইছে, গোপালগঞ্জ মার খাইলো, ঢাকায় মার খাইলো, আজকে আইসা বগুড়ায় মার খাইলো। এই হচ্ছে বর্তমান এনসিপির অবস্থা। তো এই যে আপার আপনারা কথাটা শুনলেন, উনিও 5ই আগস্টের পরে এনসিপি করতো, কিন্তু উনি এখন নিজে আইসা বলতেছে দল যার যার, জামাত এনসিপি কে পেরানো দায়িত্ব সবার। কারণ এরা জানে বা এরা বুঝে গেছে তাদেরকে ব্যবহার করা হয়েছে 5ই আগস্টে। কেমন? এরা বুঝতে পারছে যে এনসিপির এই সার্জিস হাসনাত এরা এদের নিজস্ব স্বার্থের জন্য শুধুমাত্র এদেরকে ব্যবহার করছে, এছাড়া আর কিচ্ছু না। আঙ্গুর ফইলা কলা গাছ হয়েছে। এর জন্যই তারা বলে দল যার যার, এনসিপি রাজাকারদের পেটানোর দায়িত্ব সবার। এটা এমনি বলে নাই। উনি আওয়ামী লীগ করে না, উনি বিএনপিও করে না, উনি একজন এনসিপির নেতা ছিল, একজন জুলাই যোদ্ধা। এখন উনি সেই কথা বলতেছে। হ্যাঁ, যেমন আপনারা বলেন এনসিপি হচ্ছে জুলাই যোদ্ধা, তো আপনাদের বাসায় বললাম এই বর্তমান এই জুলাই যোদ্ধারাই বলতেছে এই কথা। তাহলে আর তো দিন বইরাই রয়েছে। আর এদিকে আওয়ামী লীগ তো আসছেই। আওয়ামী লীগের আসার কথা শুনে নাসির উদ্দিন পাটোয়ারি আবার কি বলে জানেননি? শুনে আসুন। জামায়াত ইসলামী এবং বিএনপির কামড়াকামড়িতে আবার আওয়ামী লীগ ফেরত আসতেছে। আমরা দুইটি দলকে আহ্বান জানাবো,
সংস্কার মানুষের আবেগের বিষয়, সংস্কার বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নির্বাচনী কার্ড খেলবেন না আপনারা। আপনারা জানেন খুবই ক্রান্তিকাল মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমরা মিছিল করছি। এই হচ্ছে এদের মনের ভিতরে ভয়, কারণ এরা বুঝে গেছে যে আমরা যদি এভাবে মারামারি করি আমাদের থেকে তো মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ বাংলাদেশের মানুষকে তো আমরা শান্তি দেইনি 5ই আগস্টের পর থেকে। আমাদের পড়াশোনা ভাল লাগে না, আমাদের কোনো কিছুই ভাল লাগে না, মানুষের সুখ শান্তি আমরা কাইরা নিছি। কথায় কথায় আন্দোলন, হামলা, মামলা, মব কইরা উড়ায় হালামু, গণপিটুনিয়ে, ধর্ষণ, গড়বাড়িতে আগুন দেওয়া থেকে শুরু করে এগুলো কাদের কালচার? পাকিস্তানি সেই হাইনাদের কালচার। মানুষ এখন বুঝে গেছে বাংলাদেশ নিরাপদ শুধুমাত্র আওয়ামী লীগের হাতে। মানুষ কিন্তু এটা বুঝে গেছে। দেখুন এই যে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, মব করা 1971 সাল থেকে বা এরও আগে আমরা এগুলো দেখিনি। কারা করতে এগুলা? পাকিস্তানি হানাদার বাহিনীরা করতো, তাদেরই কালচার এটা, বুঝতে পারছেন? তো বাঙালি যারা যারা পিওর বাঙালি তারা তো এগুলো একসেপ্ট করবে না, তারা করছেও না। এবং যারা নাকি এনসিপির ভিতরে ঢুকছিল পিওর বাঙালি, যে না নতুনত্ব আসবে, নতুনত্বকে আমাদের সাধুবাদ জানানো দরকার, সাপোর্ট করা প্রয়োজন, যেইনি দেখলো যে এদের আসলে বাপ দাদা উত্তরসূরি তো পাকিস্তানি, বা এদের কালচার বা মাইন্ড তো পাকিস্তানি, তখনই তারা বলছে দল যার যার, জামাত এনসিপি কে পেটানোর দায়িত্ব সবার। কেমন? এরা বর্তমান বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঘাটে ঘাটে, পথে, রাস্তাঘাটে তারা মার খাচ্ছে, আরো খাবে, সামনে সময়ে আরো খাবে। আমি বেশ এনজয় করছি, সত্যি খুবই এনজয় করছি, কারণ 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ তো এরা শান্তিতে আসলে মানুষকে দেয়নি, তো এখন আইসা তারা সেটাই পাচ্ছে। আর এগুলা দেখে কলিজায় শান্তির মনে করেন স্রোত বয়ে যাচ্ছে, চোখে মানে কি বলবো, তৃপ্তি ভাই, ভাষায় প্রকাশ করতে পারবো না। সরকারের বয়স 5.5 মাস 6 মাস, এখন এই রাস্তায় বক্তৃতা দিচ্ছে ব্যর্থ সরকার। আর ব্যর্থ হওয়ার জন্য তো একটা সময় লাগে। রাজনীতিতে বাল্য শিক্ষা শ্রেণীর ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে সেটা ঠিক না। শিখতে হবে, অনেক দূর যেতে হবে। আপনাদের বক্তব্য শোনার আগ্রহ আছে কিনা জানি না, আমি শুনতে শুনতে এখন আমার দেওয়ার কোনো আগ্রহ তেমন নাই। কিন্তু কিছু ফরজ আছে যেগুলো আদায় না করলে গুনাহ হবে। তার প্রথম হচ্ছে 2024-এর 8ই আগস্ট ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়। সেই গভর্নমেন্টের আইনি ভিত্তি, রাজনৈতিক বৈধতা, গণ অভ্যুত্থানের অভিপ্রায়, এ নিয়ে কয়েকটা লাইন বলতে হবে। এগুলো মহাবিতর্কের বিষয়। 2 বছর হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানের। প্রথম বছর থেকে সংস্কার কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন, বিভিন্ন সংস্কার পরিষদ, এই বৈঠকগুলোতে আন্দোলনের এই অংশীদার 2-3টি সংগঠনের পক্ষ থেকে এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তারা নিজেরাই বলেছিলেন ইন্টারিম গভর্নমেন্টের সাংবিধানিক বৈধতা কি। তারা নিজেরা প্রশ্ন তুলেছিলেন যে সংবিধানের অনেক আর্টিকেল অ্যাব্রোগেটেড হয়ে গেছে, তার কি হবে। তাদের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল একটা, যে কোনোভাবে বিভ্রান্তি সৃষ্টি করে ইন্টারিম গভর্নমেন্টের হায়াত যেন বৃদ্ধি করা যায় এবং মাঝখানে তারা রাজনৈতিক ফায়দা লুটে দীর্ঘায়িত হয়। পারলে 5 বছর থাকে নিরাপদে। ইন্টারিম গভর্নমেন্ট খায়েশ প্রকাশ করেছিল যে জনগণ চায় যেন আমি 50 বছর থাকি, সেই রকম বক্তব্য দেয়া হয়েছিল। কিন্তু তারা ভুলে গিয়েছেন এই অর্জন 5ই আগস্টের অর্জন, এটা সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আরাধনা ফল, ধারাবাহিক 17 বছরের দীর্ঘ সংগ্রামের ফসল। এটাকে রাজনীতিকীকরণ করা হচ্ছে একটা ভুল পদ্ধতি বা ভুল অভিপ্রায়। তারা বলেছিলেন জনগণের অভিপ্রায় অনুসারে তারা বিপ্লবী সরকার গঠন করতে চায়। হ্যাঁ, অভিপ্রায় অনুযায়ী যদি বিপ্লবী সরকার গঠন করতে চাইতো তাহলে সংবিধানের 106 ধারার আশ্রয় না নিয়ে শহীদ মিনারে যে
শপথ নিলেই হতো, সেই ট্রেন তো তারা তখন মিস করেছে। কিন্তু প্রকৃত অর্থে কি সেটা বিপ্লব ছিল? বিপ্লব তো ছিল না। মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যখন মানুষ সংগ্রাম করলেন সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, তারা তখন চেয়েছিলেন গণতন্ত্র মুক্ত হোক, তারা তখন চেয়েছিলেন তাদের অধিকার মুক্ত হোক, তারা বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরে পেতে চেয়েছিলেন। বিপ্লব তো সমাজ পরিবর্তনের জন্য হয়, অর্থনৈতিক সিস্টেম পরিবর্তনের জন্য হয়, সামাজিক পদ্ধতি পরিবর্তনের জন্য হয়। সেজন্য বাংলাদেশের মানুষ তো সংগ্রাম করেনি, আন্দোলন করেনি। আমরা চেয়েছিলাম আমাদের ভোটের অধিকার ফেরত আসুক, আমরা চেয়েছিলাম আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার আমরা ফিরে পাই, যে অধিকারগুলোকে বিলুপ্ত করে দেয়া হয়েছিল। একটা নির্বাচিত সরকার যে স্বৈরতান্ত্রিক আচরণ করতে পারে, অটোক্রেট হয়ে উঠতে পারে, পৃথিবীতে ইতিহাস অনেক নজির আছে। হিটলার যখন নির্বাচিত হয়েছিলেন তখনও সেটা নির্বাচিত সরকার ছিল, কিন্তু হিটলার তো হিটলার হয়ে উঠলেন, তার নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হিটলার হয়ে উঠলেন এবং সারা পৃথিবীকে ধ্বংস করে দিলেন। তার বিচার হয়েছে, মৃত্যুর পরে তাকে তো আর পাওয়া যায়নি, আত্মহত্যা করেছে, কিন্তু নুরেমবার্গ ট্রাইব্যুনাল তো হয়েছে। এনসিপি নেতা, জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসৈনিক, অন্যতম নায়ক শারজিস আলমের স্লোগানে সুর মেলালো জামাত ইসলামী নেতৃবৃন্দ। দর্শক, এক চমৎকার দৃশ্য, তাও জায়গাটা কোথায়? সেই মিন্টু রোডের লাল দালান, যেটা খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত। এটা এখন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির, বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমানের বাসভবন। ডাক্তার শফিকুর রহমানের রাষ্ট্রীয় এই বাসভবন তিনি ব্যক্তিগত থাকার কাজে ব্যবহার করেন না, রাষ্ট্রীয় কাজে ব্যবহার করেন, জনগণের সাথে সম্পৃক্ত কিছু কাজে ব্যবহার করেন, যাতে জনগণ খুব সহজে বিভিন্ন অ্যাক্সেস পেতে পারে, বসুন্ধরা পর্যন্ত যাওয়া না লাগে। কিন্তু তিনি এখানে থাকেন না, তিনি থাকেন তার বসুন্ধরা বাসায়। দর্শক, এই শারজিস আলম সহ এনসিপি নেতৃবৃন্দ সেই ঐতিহাসিক লাল দালানে, জামাত ইসলামীর একটা প্রোগ্রাম চলে আমিরে জামাতের উদ্যোগে, জুলাই এখনো শেষ হয়নি, চিত্র প্রদর্শনী, সেখানে গিয়েছে। এক পর্যায়ে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছে শারজিস আলম। জামাত নেতারা গোলাম পরোয়ার থেকে শুরু করে তারা সেই স্লোগানে সুর মিলিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারিরা সুর মিলিয়েছে। এটা সত্যিকার অর্থেই আবার জুলাই চেতনার একটা শান দেয়া, একটা বিপ্লবী আবহ তৈরি হয়েছিল। আপনি চিন্তা করেন, এই দৃশ্যই আমরা দেখতে চাই। বিএনপিকে চাপে রেখে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট আদায়, গণভোটের রায় আদায়, রায় বাস্তবায়ন আদায়, এটা যদি করতে হয় এই দৃশ্যই লাগবে। সেটা কোন দৃশ্য? নাহিদ ইসলাম, শারজিস আলমরা স্লোগান দিবেন ইনকিলাব জিন্দাবাদ, জামাত ইসলামের লোকজন সেই স্লোগানে সুর মেলাবে, আবার জামাত ইসলামী স্লোগান দিবে, এনসিবির লোকজন সেই স্লোগানে সুর মেলাবে। এভাবে ঐক্যবদ্ধভাবে যদি চলা যায়, বিএনপিকে চাপ দিয়ে প্রয়োজনীয় দাবি আদায় করা যাবে। এই ঐক্য কখনোই চিরস্থায়ী নয়। একদিন এনসিপি জামাত শত্রুতা হবে, প্রতিযোগিতা হবে, হওয়া উচিত, যেহেতু দুইটা আলাদা আলাদা দল। কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে এখন এই যে অসাধারণ ঐক্য, যে চমৎকার দৃশ্য, একজনের স্লোগান দেয়, বাকিরা সুর মেলায়, তাও মিন্টু রোডের সেই লাল দালানে, এটা নেতাকর্মীদের মনোবল, তাদের মধ্যে জোশ ভাব বৃদ্ধি করে বলে আমি মনে করি। বিএনপিকে জামাত এনসিপি মিলে একটা চাপে রাখার চেষ্টা করছে। দেখেন, এইখানে ভেরি সিম্পল একটা হিসাব চলে আসে। জামাত ইতিহাসের সত্য চিত্র প্রদর্শনের মাধ্যমে নানানভাবে তুলে ধরছে। এনসিপি নেতাদের ক্রেডিট আমিরে জামাতের বাসভবনে প্রতিষ্ঠিত করছে। এনসিপি নেতারা দেখতে যাচ্ছে এবং তারা স্লোগান দিচ্ছে। জামাত ইতিহাস বিকৃত করে না, জামাত অতিরিক্ত স্টেক নিতে চায় না, যার যতটা অবদান তাকে ততটা অবদান জামাত দিতে চায়, স্বীকৃতি দিতে চায়। এই জন্য দেখেন মিন্টু রোডের আমিরে জামাতের বাসভবনে যে চিত্র প্রদর্শনী, কোনো বিকৃতির অভিযোগ নেই। বিএনপিকেও ছোট করেনি, এনসিপিকেও না, কাউকে না, জামাতকেও মোটেও বড় করেনি। বেছে 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 শুধু সাদিক কায়েমকে দেখেছে না। জামাতের জুলাইয়ের মূল কমিটমেন্ট হচ্ছে শহীদদের প্রতি, জামাতের সবচেয়ে ইমোশন শহীদদের প্রতি। জামাত মনে করে যারা জীবন দিয়েছে, তারা জীবন না দিলে তারা অবৈধই থাকতো বাংলাদেশের রাজনীতিতে, নিষিদ্ধ হয়েছিল, নিষিদ্ধই থাকতো। এজন্য শহীদ পরিবার, আহতদের প্রতি জামাতের সবচেয়ে বেশি ইমোশন। জামাত নিজেদেরকে কোথাও বাড়িয়ে উপস্থাপন করে না। এনসিপির লোকজন দেখতে গিয়েছে, কোনো অভিযোগ দেখেছেন? না। জামাত সত্যের পক্ষে, অবিকৃত ইতিহাসের পক্ষে, ন্যায়ের পক্ষে।
ইতিহাসের বস্তুনিষ্ঠতার পক্ষে। আর ইতিহাসের বস্তুনিষ্ঠতা প্রতিষ্ঠিত হলেই জামাত তার যথাযথ স্টেক পাবে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি এনসিপি নেতার কর্মীদেরকে নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং এনসিপি নেতার কর্মীদেরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।